আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার্স, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আপনাদের মাঝে ফিরে এসেছি আমি মামুন। আবারও অনেক নতুন নতুন ভৌতিক ঘটনা নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। আশা করছি আমার বলা ঘটনাগুলি আপনাদের কাছে ভালো লাগছে। অবশ্যই অবশ্যই আমার পাশে থাকবে। আমি আরও নিত্য নতুন অনেক ভৌতিক গা শিউরে ওঠা ঘটনা আপনাদের মাঝে নিয়ে আসার চেষ্টা করব। তো আজকে যে ঘটনাগুলি আপনাদের সাথে শেয়ার করব, সেই ঘটনাগুলি আমি নিজে কালেক্ট করেছি আমাদের আত্মীয় স্বজনের থেকে। তো যখন এই বাংলাদেশে ছাত্র আন্দোলন চলছিল 2024-এর 5 আগস্টে, যখন ঢাকা স্বাধীন হলো, পুরো বাংলাদেশ স্বাধীন হলো, সরকারের পতন হলো, সেই দুদিন পর 7 আগস্ট আমি বাড়িতে যাই। যাওয়ার পর আমার চাচাতো ভাইদের থেকে অনেক ঘটনা শুনি। আস্তে আস্তে সেই ঘটনাগুলি আপনাদের সাথে শেয়ার করব। আজকে একটা ঘটনা শেয়ার করছি, সেটা আমাকে শেয়ার করেছেন আমার চাচাতো ভাই, তার নাম খাইরুল। সে যেভাবে আমাকে ঘটনাগুলি বলেছেন, আমি ঠিক সেভাবেই আপনাদের সাথে শেয়ার করছি। ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ঘটনাটি ঘটে আমার দূর সম্পর্কের এক ফুফার সাথে। আমার ফুফা তখন খুব ছোট ছিল। সময়টা ছিল আনুমানিক 2083 এরকম সময় ছিল। তখনকার সময় মানুষ গরু, মুরগি, হাঁস, ছাগল অনেক কিছুই পালত। তো আমার ফুফারাও তখন ছাগল পালতো, গরু পালতো। তো তাদের একটা প্রবলেম ছিল যে মাঝে মধ্যে তাদের একটা ছাগলকে খুঁজে পাওয়া যেত না। তারা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির পর হয়তোবা কারো বাড়িতে বা কারো গরুর খামারে সেই ছাগলটাকে খুঁজে পাওয়া যেত। সেটাকে নিয়ে অনেক তারা টেনশনে ছিল, পেরেশানিতে ছিল যে এই ছাগলটাকে নিয়ে তারা কি করবে। এটাকে বেচতেও পারছিল না তারা। খুব মায়া জন্মে গিয়েছিল সেই ছাগলের প্রতি। একদিন হঠাৎ আগের মতোই সেই ছাগলটাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। সবাই খোঁজাখুঁজি করছিল যে এতগুলো ছাগলের মাঝে একটা ছাগল কোথায় গেল। বিভিন্ন আত্মীয় স্বজনের বাড়িতে, বিভিন্ন খামারে গিয়েও খোঁজাখুঁজি করার পরও সেই ছাগলটাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। এমন সময় আমার ফুপার মনে হলো যে তার বাড়ির আশেপাশেই তো খোঁজা হলো না, যদি তাকে বাড়ির আশেপাশে খুঁজে পাওয়া যায়। তার মনে এমনটা বাড়ি দেওয়ার সাথে সাথেই সে দৌড়ে তার বাড়িতে, তার বাড়ির উঠোনের চারপাশে, বাড়ির পিছনে খোঁজাখুঁজি করতে লাগলো। একটা সময় তার কেমন যেন মনে হলো যে তার টয়লেটের উপর একটা শিমুল গাছ আছে। সে ভাবতেই শিমুল গাছের উপর যখন তাকালো, কি যেন একটা সে দেখতে পেল। তবে অন্ধকার থাকাতে তেমন কোনো কিছু বোঝা যাচ্ছিল না। তখন সে কিছু বুঝে না উঠতে পেরে ঘর থেকে দৌড়ে গিয়ে টর্চ লাইট আনে। টর্চ লাইটটা জ্বালাতেই, গাছের উপরে লাইটটা পড়তেই সে দেখতে পেল তাদের ছাগল গাছের উপরে একটি ডালের সাথে বেজে আছে। সে পুরোপুরি অবাক হয়ে যায় যে ছাগলটা এত উঁচু গাছে কিভাবে উঠলো। সে কিছু বুঝে উঠতে না পেরে দৌড়ে গিয়ে তার বাবা মাকে ডেকে আনে। তারা এসে যখন টর্চ লাইটের আলোতে দেখতে পেল যে তাদের ছাগল ওই শিমুল গাছের উপরে ঝুলে আছে, তখন তারা চিৎকার চেঁচামেচি করতে লাগলো। পাড়া প্রতিবেশী এসে গাছে উঠে সেই ছাগলটাকে নামিয়ে আনে। তবে সবাই এই কথাটা ভেবে হয়রান হয়ে যাচ্ছিল, যে অবাক হয়ে যাচ্ছিল ছাগলটা এত উঁচু গাছে উঠলো কিভাবে। কারো মাথায় সেটা তেমন করে ঢুকছিল না। সবাই এই জিনিসটা নিয়ে খুব টেনশন করছিল যে ছাগলটা
এত উঁচুতে উঠলো কি করে? এগুলো ভাবতে ভাবতে যে যার মতো বাড়িতে চলে যায়। আমার ফুপার বাবাও তখন তাদের ঘরে গিয়ে শুয়ে পড়ে। সবাই যার যার মতো রুমে গিয়ে শুয়ে পড়ে। আমার ফুপাও তখন রুমে শুতে যায়। তবে তার ওয়াশরুমে যাওয়ার দরকার পড়ে সে তৎক্ষণাৎই আবার বের হয়ে যখন টয়লেটের দিকে যেতে লাগলো, তার চোখটা আবার শিমুল গাছের উপরে পড়ল। সে অন্ধকারের মাঝে দেখতে পেল যে কি যেন একটা গাছের উপর থেকে উল্টো হয়ে নেমে আসছে। স্বাভাবিক রকম মানুষ গাছে উঠতে গেলে বা নামতে গেলে তাদের মাথাটা উপর দিকে থাকে, পা নিচে থাকে। তবে সেই আবছা আবছা অন্ধকারে সে দেখতে পাচ্ছে যে কি যেন একটা মাথা নিচে দিয়ে ঠিক টিকটিকি বা তক্ষক বা যাই বলুন না কেন, ওই টিকটিকি জাতীয়র মতো সে মাথার নিচে দিয়ে নামছে। এটা দেখে সে একটা চিৎকার দিয়ে ওঠে। সে ছোট ছিল, খুব ভয় পেত সে। স্বাভাবিক, ছোটরা ভয় পাবেই। আর যদি তাদের চোখের সামনে এমন কোনো ঘটনা ঘটে, সেটা তো ভয় পাওয়ারই মতো। সে যখন চিৎকার দিয়ে ওঠে, সেই জিনিসটা ঠিক সেভাবে উল্টো হয়ে আবারও গাছের উপরে উঠে কোথায় যেন উধাও হয়ে যায়। আমার ফুপার বাবা মা ওইখানে চলে আসে। ওইখানে এসে তাকে জিজ্ঞাসা করে, কি হয়েছে, চিৎকার করলি কেন? তখন সে বলল যে, বাবা, আমি এমন এমন কিছু দেখতে পেলাম। তখন তার বাবা বলে উঠল যে, আরে না, এটা হয়তো বা কোনো নেউল হবে বা কোনো অন্য কিছু হবে, প্রাণী জাতীয় কোনো কিছু হবে হয়তো বা, তুই দেখেছিস, ভয় পেয়ে গেছিস। বা আমাদের দেশে একটা প্রচলিত নাম আছে একটা জিপের, যে গুইল সাপ বলা হয় যেটাকে, ওরকম কিছু হতে পারে। তখন আমার ফুপাকে নিয়ে তার বাবা মা রুমে চলে যায়। সেদিন রাতটা মোটামুটি ভালোই কাটে তাদের। তবে 2 দিন পর তাদের 2টি ছাগল পাওয়া যাচ্ছিল না। আবারও তারা টেনশনে পড়ে যায় এবং খোঁজাখুঁজি করে কোথাও পায় না। আপনাদের বলে রাখা ভালো যে আমাদের ওইখানে ভাটি অঞ্চলে বর্ষার সিজনে পুরো এলাকা জুড়ে ক্ষেত খামার যা আছে সব জুড়ে পানি থাকে, শুধু আমাদের ভিটাটা পানির উপরে থাকে। তো এখানে একটা শ্মশান আছে যেটা পানির সিজনে ডুবে যায়। বলতে গেলে পানির সিজনে ডুবে যায়। আর একটা উঁচু জায়গাতে যারা অন্য ধর্মের আছে, সনাতন ধর্ম, হিন্দু ধর্ম যাদের আছে, তারা মানুষকে পোড়ানোর জন্য ওই পানির সিজনে অন্য একটা উঁচু জায়গাতে তারা শ্মশান করে নেয়, সেখানে মানুষকে পোড়ানো হয়। তবে যখন পানি থাকে না, তখন নদীর পাড়ে তারা শ্মশান তৈরি করে এবং সেখানেই মানুষ পোড়ায়, কারণ তাদের ছাইগুলো নদীতে ভাসিয়ে দিতে তাদের সুবিধা হয়। তো তখন তো বর্ষার সিজন ছিল। যখন সেই 2টো ছাগলকে পাওয়া যাচ্ছিল না, তখন আমার ফুফা এবং তার এক বন্ধু টর্চ লাইট নিয়ে খুঁজতে খুঁজতে সেই শ্মশান ভিটাতে চলে যায়। শ্মশান ভিটাতে যেতেই তারা অদ্ভুত কিছু দেখতে পারে। শ্মশান ভিটাতে বড় একটা কড়ই গাছ ছিল। সেই কড়ই গাছের উপরে তারা ওই 2টি ছাগলকে দেখতে পায়। এমনভাবে সেই ছাগল 2টি দাঁড়িয়েছিল সরু একটা ডালে, যেন তাদেরকে কেউ ধরে রেখেছে। স্বাভাবিকভাবে কোনো ছাগল কোনো চিকন ডালের উপর দাঁড়াতে পারবে না। তবে তারা ওই জিনিসটা দেখে খুব প্রচণ্ড রকম ভয় পেয়ে যায় এবং তারা যখন ওই টর্চ লাইটের আলোটা গাছের নিচে দেয়, তখন তো তারা
পুরোপুরি শিউরে ওঠে। এক কালো অভয়ব গাছের উপর হামাগুড়ি দিতে দিতে ওঠে। সে এমনভাবে উঠছিল সে কোনো টিকটিকি বা গুইসাপ এমন জাতীয় কোনো কিছু 4 হাত পা দিয়ে উঠতে লাগলো। তারা দেখে প্রচণ্ড রকম ভয়ে তারা একজন আরেকজনকে চেপে ধরে হাত ধরে শক্ত হয়ে দাঁড়িয়ে থাকে। তারা কি করবে বুঝতে পারছিল না। এমন সময় তারা দেখতে পেল যে সেই ভয়ঙ্কর জিনিসটা তাদের ছাগলের দিকে গিয়ে একটা ছাগলকে কামড় দিয়ে তার বুক বরাবর তার ভিতরের কলিজা হৃৎপিণ্ড কামড় দিয়ে বের করে ছিঁড়ে নিয়ে আসে। আর অন্য ছাগলটি সেই ছাগলের ধাক্কা খেয়ে নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হয়। অনেক ব্যথা পাইছে সেই ছাগলটি। প্রচণ্ড রকম ব্যথা পেতেই যখন সেই ছাগলটি উপর থেকে পড়ে খুব বিকট আওয়াজ হয়। সেই শব্দে আমার ফুপা এবং তার বন্ধু ভয় পেয়ে দৌড়ে চলে যায়। দৌড়ে গিয়ে তার বাবা মাকে এবং তার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীকে যখন এই ঘটনাটি খুলে বলে, তখন তারাও এই ভিটায় চলে আসে। কারো হাতে ল্যাম্প ছিল, কারো হাতে টর্চ লাইট বা কারো হাতে মশাল ছিল। তারা যখন এগুলো নিয়ে সে শ্মশান ঘাটে চলে আসে সেই ভিটাতে, তারা দেখতে পেল, তাদের চোখকে তারা নিজেরাও বিশ্বাস করতে পারছিল না চোখে দেখে যে এটাও কি সম্ভব। তারা এসে দেখে যে দুটি ছাগলেরই মাথা নেই, কে যেন মাথা ছিঁড়ে নিয়ে গেছে। দুটি ছাগলের বুক বরাবর কলিজা হৃৎপিণ্ড কে যেন ছিঁড়ে নিয়ে গেছে। চারদিকে রক্ত ছড়িয়ে ছিটিয়ে আছে। এরই মাঝে কেউ কেউ বলে উঠতে লাগলো যে এটা হয়তো বা কোনো পশুর কাজ, কোনো বনবাঘের কাজ বা নেউলের কাজ। আমরা সাধারণত নেউল বলে থাকি বিভিন্ন হাঁস মুরগি বা ছাগল এগুলো খেয়ে থাকে। আপনারা কি বলেন সেটা জানি না, তবে আমাদের দেশে এটা বলে থাকে। তো অনেকেই যখন অনেক কথা বলছিল, আবার অনেকেই বলছিল যে এটা হয়তো বা শ্মশানের পিচাস করতে পারে। শ্মশানের তো পিচাস বলতে অভয়ব আছে, সেটা হয়তো বা এই ছাগলগুলোকে এভাবে খেয়েছে। এগুলো দেখে তারা বাড়িতে ফিরে আসে। তারা বাড়িতে ফিরে এসে যখন উঠোনের মাঝে আসে, অনেকের বাড়ি চলে গিয়েছিল, শুধু কয়েকজন ছিল সেখানে, 7-8 জন হবে এমন। তারা দেখতে পেল যে তাদের বাড়ির উঠোনে বিশাল বড় দেহের এক অভয়ব হামাগুড়ি দিয়ে তার 4 হাত পা দিয়ে ওইখানে উবুত হয়ে আছে। তারা দেখে তো রীতিমতো সবাই চমকে যায়, ভয় পেয়ে যায়, গা শিউরে ওঠে সবার। কি করবে তারা বুঝতে পারছিল না। অনেকে বলছিল যে এটা হয়তো বা কোনো পশু হবে, চলো আমরা কেউ লাঠি নিয়ে আসি বা হাতের সামনে যেটাই পাই সেটা নিয়েই সেটাকে মেরে ফেলি, নাহলে অনেকের ক্ষতি করবে। এটা বলা আর সবাই ছুটে গিয়ে যে যার মতো লাঠি বা অনেক কিছুই তারা নিয়ে আসে ওইটাকে মারার জন্য। তবে এসে আর ওই অভয়টাকে খুঁজে পায় না। তখন তারা বাড়ির উঠোনে যেতেই ওই অভয়বের 4 হাত পায়ের ছাপ দেখতে পেল। বিশাল আকৃতির তার ছাপ ছিল। হাতের ছাপ সাধারণ কোনো মানুষের মতো ছিল না, তার পায়ের ছাপ সাধারণ কোনো ব্যক্তির মতো ছিল না। বিশাল বিশাল পায়ের ছাপ, হাতের ছাপ ছিল তার। সেই দিনের পর কিছু দিন যাবৎ আমার ফুপা এবং তার বাবার শরীরটা ভীষণ খারাপ ছিল। তো প্রিয় লিসেনার্স, এই ছিল আমার প্রথম ঘটনা আপনাদের সাথে শেয়ার করা শ্মশানের পিচাসের। আসলে আমি বারবার বলে থাকি যে আমরা অনেকেই অনেক কিছু ভেবে থাকি, অনেক কিছু
ভাবার চেষ্টা করি। কেউ কেউ এটা ভাবি যে ভূত বলতে বা ভৌতিক কোনো কিছু, প্যারানর্মাল কোনো কিছু বলে আছে কি তাদের জানা নেই। আবার অনেকের কাছে এই জিনিসটা বাস্তবে রূপান্তরিত হয়। যাদের সাথে ঘটে একমাত্র তারাই বলতে পারে সেই সময়টা কেমন ছিল। তো প্রিয় লিসেনার্স, আমি যেই দ্বিতীয় ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, সেই ঘটনাটি হলো জাহাঙ্গীর ভাইয়ের নামের এক লোকের। তার সাথে আমার পরিচয় হয় ঢাকাতে, তার বাড়ি ফরিদপুর। সে আগে বাড়ির আশেপাশে যেই বিলগুলো ছিল, বা আমরা অনেকে বড় পুকুর বলে থাকি, সেই বড় পুকুরের পাহারাদারি করতো সে। এটা কাইটা দিও এতটুকু, বুঝছো? তো আপনাদের সাথে এখন যে ঘটনাটি শেয়ার করব, আপনাদের সাথে যে দ্বিতীয় ঘটনাটি শেয়ার করব, সেই ঘটনাটি আমার এক পরিচিত ভাইয়ের মার কাছ থেকে শোনা। আসলে সেই ভাইটির সাথে আমার পরিচয় হয় ঢাকাতে, কাজের সুবাদে তার সাথে পরিচয় হয়েছিল অনেক আগে। তবে অনেক দিন যাবৎ তার কোনো খোঁজ পাচ্ছিলাম না। তখন তার বাড়িতে ফোন করার সাথে সাথে তার মা ফোনটা রিসিভ করে এবং তার কাছ থেকে সেই ঘটনাটি শুনতে পারি। তো চলুন সেই ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করছি। জাহাঙ্গীর ভাইয়ের বাড়ি ফরিদপুর, ফরিদপুরের কাঁঠালবাড়ি তার গ্রাম। কেউ কেউ ওটা ফরিদপুরেও পড়ে, চাঁদপুরের মাঝখানে ওই গ্রামটা কাঁঠালবাড়ি। ঠিক তেমনভাবে আমি ডিটেলসটা জানি না, তবে এতটুকু জানি, যেটা জানি সেটাই বললাম। তো সেই জাহাঙ্গীর ভাই ওইখানে এক বড় পুকুর পাড় ছিল, সেই পুকুরে পাহারাদারি করতো সে। তার জীবনটা খুব ভালোই কাটছিল। সেই পুকুর পাহারাদারি করতে তারা দুজন করত, এবং করতে করতে এক সময় তার সাথে কিছু অদ্ভুত ঘটনা ঘটে। সেই ঘটনাটি তার পুকুরের পাশ থেকে, তার পুকুরের পাশে একটা আপনার গ্যান্ডারি, কেউ কেউ উক বলেন বা আখ বলেন, সেই গ্যান্ডারির ক্ষেত ছিল। আমরা সবাই জানি গ্যান্ডারির ক্ষেত খুব বড় হয়ে থাকে, এবং কি ওইখানে সন্ধ্যার পর সেই গ্যান্ডারির ক্ষেতে কেউ যায় না। তো সেই পুকুরে পাহারাদারি করতে করতে সে কয়েকদিন যাবৎ শুধু পায়ের আওয়াজ পাচ্ছে। সে ঝনঝন করে নূপুরের আওয়াজ শুনতে পেত সে। তবে সেই আওয়াজটা যে দিক থেকে আসতো, সেদিকে যখন সে ছুটে যেত, সে কাউকেই দেখতে পেত না। সে আবার তার জায়গাতে চলে আসতো। বলে রাখা ভালো, তার পুকুরের পাড়েই তার জন্য একটা টং বা মাচা, আমরা যে নামে ডেকে থাকি, সেই টং তার জন্য বানানো হয় সে বিশ্রাম নেওয়ার জন্য। তো তার যে সহপাঠী ছিল, তার সাথে যে কাজ করত, সে বিভোর হয়ে ঠিক সেই টাইমটাতেই এমনভাবে ঘুমাতো যে তাকে ডাকার পরও, শত ডাকার পরেও তার ঘুম ভাঙানো যেত না। তো এই ঘটনাটা জাহাঙ্গীর ভাইয়ের সাথে প্রায় 6 দিন যাবৎ ঘটছে। 7 দিনের দিন সে খুব তীব্রভাবে সেই ঝনঝনের আওয়াজ শুনতে পেল। হঠাৎ করে সে দেখতে পেল যে সেই গ্যান্ডারি ক্ষেত থেকে খুব সুন্দরী এক মেয়ে সেখান থেকে বেরিয়ে আসছে। তার চারদিকে কেমন যেন ঝলমলে এক আলো তার সাথে সাথে আসছিল, পুরো জায়গাটা জুড়ে আলোকিত হয়ে গেল। তার সামনে আসতেই জাহাঙ্গীর ভাই মুগ্ধ হয়ে মেয়েটাকে দেখতে লাগলো, এবং সে বলতে লাগলো, কে তুমি, এখানে কি করছো? তখন সে মেয়েটি
ডিরেক্টলি তাকে বলে ফেললো যে আমাকে কি আপনি বিয়ে করবেন। তার এমন প্রস্তাবে জাহাঙ্গীর ভাই আর না করতে পারলো না। সে কেন না করলো না বা কি ভেবে না করতে পারলো না সেটা আমরা একটু পরেই জানতে পারব। তো সেটা বলার পর জাহাঙ্গীর ভাই বলল যে এই মুহূর্তে কিভাবে বিয়ে করব, সকাল হোক তারপর আমরা বিয়ে করব। তবে সে মেয়েটি বলল যে না, আমি এখনই বিয়ে করব। তখন জাহাঙ্গীর ভাই বলল যে এখন বিয়ে করতে হলে কাজী লাগবে, আর এত রাতে কাজী কোথা থেকে আসবে। মেয়েটি বলল যে আপনার চিন্তা করতে হবে না, আমি নিয়ে আসছি। সে মেয়েটি কোথায় যেন উধাও হয়ে গেল। একটু পর সে মেয়েটি একটা কাজী নিয়ে আসলো, এনে তাদের বিয়ে সম্পূর্ণ করলো। বিয়ে করার পর সে রাতেই তার বাড়িতে নিয়ে গেল তার নববউকে। বাড়িতে গিয়ে যখন দরজায় কড়া নাড়ল, তখনই তার ফ্যামিলির মেম্বাররা দরজা খুলে দেখে যে জাহাঙ্গীর ভাই এবং তার সাথে খুব সুন্দরী একটি রমণী মেয়ে শাড়ি পরে ঘোমটা দিয়ে তার দুয়ারের সামনে দাঁড়িয়ে আছে। তার মা জিজ্ঞাসা করলো, কে বাবা এই মেয়েটা? জাহাঙ্গীর ভাই বলল যে মা, এটা তোমাদের বউ। যখন এই কথাটা শুনলো তারা আর কোনো রিটার্ন কোনো প্রশ্ন করলো না। তারা হাসি মুখেই সে মেয়েটাকে বরণ করে নিল, তাদের বউ বলে স্বীকৃতি দিয়ে ঘরে তুলল। তাদের দিনকাল মোটামুটি ভালোই যাচ্ছিল। তবে গ্রামের মাঝে অদ্ভুত রকমের বলাবলি হচ্ছিল যে জাহাঙ্গীর ভাই নাকি এক পরীকে বিয়ে করেছে। এই পরীটাকে, এই বউটাকে কেউ কখনো দেখতে পেত না, একমাত্র জাহাঙ্গীর ভাই এবং তার ফ্যামিলির মেম্বাররা ছাড়া। তার ফ্যামিলির মেম্বাররাও মাঝে মধ্যে দেখতে পেত না, শুধু সবসময় দেখতে পেত জাহাঙ্গীর ভাই। কারণ ওই মেয়েটার স্বামী বলতে কথা। একদিন এক গ্রামের লোক দেখতে পেল যে জাহাঙ্গীর ভাইয়ের মা উঠোনে বসে আছে রোদের মাঝে, আর তার মাথার উপরে কে একজন যেন ছাতা ধরে আছে। তবে যে ছাতা ধরে আছে তাকে দেখা যাচ্ছে না। এরকম অদ্ভুত বিষয় দেখে সে লোকটি ভয় পেয়ে সেখান থেকে দ্রুত চলে যায়। একদিন তো সে জাহাঙ্গীর ভাইয়ের দুঃসম্পর্কের এক ভাই আসে তার বাড়িতে। এসে বসার পর সে জাহাঙ্গীর ভাইকে প্রশ্ন করলো, কিরে ভাই, তুই বিয়ে করলি আর আমাকে জানালি না? কই তোর বউকেও তো দেখালি না, মিষ্টিও খাওয়ালি না। এটা বলতে জাহাঙ্গীর ভাই বলল যে হ্যাঁ অবশ্যই, আমার বউকে তো দেখবি, সমস্যা নেই, মিষ্টিও খাওয়াবো। এটা বলতেই জাহাঙ্গীর ভাই ওই মেয়েটার দিকে তাকাতেই দেখতে পেল মেয়েটা তীব্র রাগে তার চোখগুলো লাল হয়ে আছে। সে পরক্ষণেই সে মেয়েটা কিছুক্ষণ পর অনেকগুলো মিষ্টি এনে, 4 থেকে 5 কার্টুন মিষ্টি এনে খাটের উপরে ফেলল এবং ভয়ঙ্করভাবে বলতে লাগলো যে তুই আজকেই এই বাড়িতে শেষ, আর কখনোই এই বাড়ির চৌকাঠ পেরোবি না, এ বাড়িতে আসারও চেষ্টা করবি না। আমাকে দেখার তো দূরের কথা, এ বাড়ির কারোর সাথে তুই আর কখনো সম্পর্ক রাখবি না। যখন এই ভয়ঙ্কর আওয়াজ দিয়ে সেই ছেলেটির সাথে কথা বলল, তখন শুধু সেই ছেলেটি না, জাহাঙ্গীর ভাইয়ের ফ্যামিলি, ইনফ্যাক্ট জাহাঙ্গীর ভাই ওই শব্দটা শুনে ভয়ঙ্করভাবে তারা প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং সেই ছেলেটি দ্রুত সেখান থেকে চলে যায়, আর কখনো ওই বাড়িতে আসেনি। আরেকটা কথা বলে রাখা ভালো যে সেই মেয়েটির বিয়ে করার শাড়িটা জাহাঙ্গীর ভাই এনে তার মার কাছে দিয়েছিল আর বলেছিল যে মা, এই শাড়িটা কখনো তোমার পুত্রবধূ চাইলে কখনোই দিবা না, আমার অনুমতি ছাড়া তো দিবেই না। তখন সে বলল কেন? জাহাঙ্গীর ভাই বলল
যে এটার সাথে অনেক ঘটনা জড়িয়ে আছে, সেটা অন্য কোনো দিন বলবো। তুমি কখনোই এই শাড়িটা তাকে দিবা না। তার মা এ কথাটা শুনেই শাড়িটা নিয়ে আলমারিতে তালা মেরে দিল। তো তাদের সংসারটা খুব ভালোই চলছিল, তারা খুব হাসি খুশিই ছিল সবাই। এরই মধ্যে একদিন জাহাঙ্গীর ভাইয়ের ওয়াইফ, ইনফ্যাক্ট তার বউ, এসে তার মার কাছে খুব নম্র সুরে বলতে লাগলো যে, মা, আমার বিয়ের শাড়িটা একটু আমাকে দিবেন, আমি আজ পরব। তখন রীতিমতো তার ছেলের কথা ভেবে জাহাঙ্গীর ভাইয়ের মা তার পুত্রবধূকে নিষেধ করলো যে, না, শাড়িটা এখন তুমি কি করবা, কোনো অনুষ্ঠানে হলে সেই দিন তুমি এই শাড়িটা পরবা, এখন পরার দরকার নেই। তবে তার পুত্রবধূর আকুতি মিনতিতে সে না করতে পারল না। এত মিষ্টি সুরে মায়াবী কণ্ঠে বলতে লাগলো যে জাহাঙ্গীর ভাইয়ের মা কোনোভাবেই সেটা ফেলতে পারল না এবং তাকে সে শাড়িটা দিয়ে দেয়। শাড়িটা দিয়ে দেওয়ার পর সে মেয়েটিকে আর দেখা গেল না। অনেক জায়গায় তাকে খোঁজাখুঁজি হচ্ছিল, তাকে কোথাও পাওয়া যাচ্ছিল না। তখন জাহাঙ্গীর ভাই যখন বাজার থেকে বাড়িতে ফিরে, তখন এসে জানতে পারে যে তার মা তার বউকে সেই শাড়িটা দিয়ে দিয়েছে। সে সেটা শুনেই তো ভীষণ রকম রেগে যায় এবং তার মার সাথে চিৎকার চেঁচামেচি করতে থাকে যে, মা, তুমি এটা কি করলা, এটা তুমি কেন করলা, তুমি কেনই তাকে শাড়িটা দিলা, আমি তোমাকে বারবার না করেছিলাম যে সে চাওয়ার পরেও আমার অনুমতি ছাড়া তাকে সে শাড়িটা দিবা না। তার মা বলতে লাগলো যে, বাবা, সে যখন আমাকে খুব বিনয়ের সুরে বলতে লাগলো সে শাড়িটার কথা, আমি তার পিছনে দেখতে পেলাম যে আসমান থেকে 6 জন খুব সুন্দরী মেয়ে নেমে আসলো। আমি যখন তার হাতে শাড়িটা দিলাম, ঠিক তখন থেকে সে মেয়েগুলোকে এবং তোর বউকে কোথাও খুঁজে পাচ্ছি না। তখন জাহাঙ্গীর ভাই বলে উঠলো যে, কেন শাড়িটা দিতে না করেছিলাম জানো? তখন সে তার মাকে সব ঘটনা খুলে বলে। সে অনেক দিন আগে যে পুকুরে এখন সে রাত্রে পাহারাদারি করে, সে পুকুর পাড়ে সে বসেছিল রাতে। এমন সময় সে দেখতে পেল যে আসমান থেকে 7 জন পরী নেমে আসছে। সেটা দেখেই একটা ঝোপঝাড়ের মধ্যে সে লুকিয়ে পড়ে এবং সেই পরীগুলো, সেই সুন্দরী মেয়েগুলো পুকুর পাড়ে ঘাটে তাদের সুন্দর কাপড়গুলো রেখে তারা পুকুরে গোসল করতে নামে। তখনই জাহাঙ্গীর ভাই তার মাথায় এক শয়তানি বুদ্ধি এসে নাড়া দিতেই সে দৌড়ে গিয়ে সে মেয়েদের জামা কাপড় নিয়ে আবার ঝোপের মধ্যে চলে আসে। মেয়েগুলো গোসল শেষ করেই যখন ডাঙায় উঠতে যাবে, উপরে উঠতে যাবে, তারা লক্ষ্য করতে পারলো যে তাদের তো পরনের কাপড়গুলো ওইখানে আর নেই। তারা চিৎকার চেঁচামেচি করতে থাকলো আর বলতে লাগলো, কে নিয়েছো আমাদের কাপড়গুলো, বেরিয়ে আসো, আমাদের কাপড়গুলো দাও, আমরা উপরে উঠতে পারছি না। তখন খুব সাহস নিয়ে বুকের মধ্যে জাহাঙ্গীর ভাই ওই ঝোপ থেকে বের হয়ে এসে বলল, আমি তোমাদের কাপড় নিয়েছি। মেয়েগুলো ভেজা কাপড়েই পুকুরে দাঁড়িয়েছিল, সে উপরে উঠতে পারছিল না তারা। তখন জাহাঙ্গীর ভাই বলল যে, তোমাদের আমি দিতে পারি এক শর্তে তোমাদের কাপড়। বলল যে, কি শর্ত? তখন সে বলে উঠল যে, তোমাদের মধ্য থেকে যে কোনো একজন আমাকে বিয়ে করতে হবে। তখন বরাবরের মতো সবাই মোটামুটি না করছিল, 6 জনের মতো না করে ফেলেছে যে তাকে বিয়ে করবেন। তবে তারা যে 7 জন মেয়ে ছিল, তারা 7 জন মেয়েই 7 বোন ছিল তারা। তবে তাদের বোনের মধ্যে সবচেয়ে বড় যে বোনটা ছিল, সেই বোনটা রাজি হয় যে হ্যাঁ, আমি বিয়ে করব।
সবাই তো রীতিমতো অবাক হয়ে যায় যে তুই কেন বিয়ে করবি এই মানুষ ছেলেটাকে। তখন সে মেয়েটা বলল, তোরা কি তোদের কাপড় ফিরে পেতে চাস না? তখন বলল হ্যাঁ। যখন সেই পরীটা রাজি হলো জাহাঙ্গীর ভাইকে বিয়ে করবে, তখন জাহাঙ্গীর ভাই তাদের কাপড় ফিরিয়ে দেয় এবং এক এক করে সবাই চলে যেতে লাগে। সে বড় মেয়েটি এবং বড় পরীটি বলল, ইনশাআল্লাহ আমাদের আবার কখনো দেখা হবে। এটা বলেই তারা ওইখান থেকে চলে যায়। চলে যাওয়ার কয়েকদিন পরেই তার সাথে এই ঘটনাটি ঘটে এবং মেয়েটি এসে সোজা তাকে বিয়ের প্রস্তাব দেয়। কিছুদিন পর থেকে যখন ওই মেয়েটা চলে যায়, পরীটা চলে যায়, তাদের ওইখান থেকে কিছুদিন পর থেকে জাহাঙ্গীর ভাইয়ের মানসিক ভারসাম্য হারাতে থাকে। আস্তে আস্তে সে উন্মাদ পাগল হয়ে যায়। গ্রামবাসী বলাবলি করতে থাকে যে বউ চলে যাওয়ার কারণে সে পাগল হয়ে গেছে। তবে প্রিয় লিসেনার্স, আপনাদের কাছে একটাই প্রশ্ন আমার, অবশ্যই যদি আমার ঘটনাটি শুনে থাকেন অবশ্যই সেই প্রশ্নের উত্তরটি দিয়ে যাবেন। জাহাঙ্গীর ভাই কি আসলেও তার বউ চলে যাওয়ার কারণে সে পাগল হয়েছে, নাকি সে পরীদের সাথে বেয়াদবি করার কারণে তার আজকে এই পরিণতি? আপনাদের কাছে প্রশ্ন রইল, অবশ্যই আপনারা সেই প্রশ্নের উত্তরটি দেবেন। ধন্যবাদ প্রিয় লিসেনার্স আপনাদেরকে। আমাদের এই ভৌতিক ঘটনাগুলি রীতিমতো শোনার জন্য, প্রত্যেক দিন আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আপনাদের সাথে ঘটে যাওয়া ভৌতিক ঘটনাগুলি যদি আমাদের সাথে শেয়ার করতে চান অবশ্যই আমাদের ডিসক্রিপশনে গিয়ে আমাদের ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, ওইখানে গিয়ে আমাদেরকে ইমেল করতে পারেন। আপনার ঘটনা, আপনার নাম, আপনার ঠিকানা এবং পেশা লিখে অবশ্যই আপনার ঘটনাটি আমাদের কাছে শেয়ার করতে পারেন। আমাদের ভৌতিক যে ঘটনাগুলি আপনাদের সাথে শেয়ার করি, অনেকের কাছে হয়তোবা সেটি কাল্পনিক হতে পারে বা কারো কাছে বিশ্বাসযোগ্য নাও হতে পারে। তবে এতটুকু বলে রাখি, আমরা যেইভাবে ঘটনাগুলি শুনি ঠিক সেভাবে আপনাদের কাছে উপস্থাপন করি। বিশ্বাস করা না করা পুরোটাই আপনার কাছে, তবে সেটা বিনোদন হিসেবেও শুনতে পারে, এতটুকু অনুরোধ রইল। তৃতীয় যেই ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, সেই ঘটনাটি ঢাকার খুব নামকরা একটি জায়গা। সেই জায়গার নাম হচ্ছে শ্যামবাজার। সদরঘাটের সাথেই শ্যামবাজার এলাকার সূত্রাপুর থানার সেই ঘটনাটি শুনতে পারি আমার এক কলিগের কাছ থেকে। আমি যেখানে জব করি সেখানে আমার সাথেই জব করে এক বড় ভাই, তার থেকে শোনা এবং কি তার সাথে ঘটে যাওয়া এই ঘটনা। বড় ভাইয়ের নিজস্ব বাড়ি হচ্ছে ঢাকা সূত্রাপুরে, শ্যামবাজারের সাথে। তো সেই সূত্রাপুরে বলে রাখা ভালো, অনেক পুরনো বাড়ি আছে, জমিদার বাড়ির মতো অনেক পুরনো বাড়ি আছে। তো তাদেরও একটি পুরনো বাড়ির মতোই বাড়ি, তারা অনেক আগে সে বাড়িটা ক্রয় করেছিল, এখন সেখানেই থাকে। তো সে যখন কাজ থেকে বাড়িতে যায়, তার বাড়ির আর শ্যামবাজারের মাঝখানে একটা রাস্তা আছে। সে যখন সূত্রাপুর হয়ে যায় তখন শ্যামবাজার ঘুরে তার বাড়িতে যেতে হয়। তার বাড়িতে যেতে কয়েকটা গলি পড়ে, চিপা গলি, এবং সেই গলি দিয়ে তার চারদিকে পুরনো বাড়ি। ল্যাম্পপোস্ট আছে, যে ল্যাম্পের বাতিতে পুরো রাস্তা আলোকিত হয়ে থাকে। মাঝে মধ্যে তার অফিস থেকে ফিরতে 12টা, 1টা, 2টো বেজে যায়। সে ওইখান থেকে রিক্সা থেকে নেমে ওই গলিটা হেঁটে পেরোতে হয়। একদিন সে যখন ওই গলিটা দিয়ে যেতে লাগলো, সে দেখতে পেল
একটি বাড়ির জানালায় কারা যেন উকি দিয়ে যাচ্ছে। সে মনে করলো যে হয়তোবা কোনো টোকাই বা কোনো চোর হতে পারে। সেটা ভেবেই চিৎকার দিয়ে উঠলো, কে রে, ওইখানে কে? এই তোরা কে, ওখানে কি করছিস? সে যখন এইভাবে কথা বলে উঠলো, সেই ছেলেগুলো তার দিকে ভয়ঙ্করভাবে তাকালো। তারা ঘুরে তাকাতেই ভাইটা দেখতে পেল যে ওই ছেলেটির চোখ মুখে কেমন যেন ভয়ানক একটি ছাপ, চোখগুলো জলমল করছিল। তখন সে বলে উঠলো যে, তোরা এখানে কি করছিস? এই ঘরের জানালায় কেন উকি দিচ্ছিস তোরা? এটা বলতেই সে যখন ধাওয়া দিতে গেল সেই ছেলেগুলোকে, ছেলেগুলো দৌড়ে এক পুরনো বাড়িতে ঢুকে পড়ল। পুরনো বাড়িতে ঢুকতেই ভাইটি মনে করলো হয়তোবা ভয় পেয়ে চলে গেছে এই বাড়ির ভিতর দিয়ে। এই বাড়ির ভিতর দিয়ে আরেকটা রাস্তা আছে বের হওয়ার। তখন সে যখন ওই বাড়িটা পের হয়ে একটু সামনে আগাতে লাগলো, ঠিক তখনই সে বাড়ি থেকে সেই ছেলেগুলো, অদ্ভুত ছেলেগুলো উকি দিয়ে খুব অদ্ভুতভাবে হাসতে লাগলো এবং তাকে ভেঙচি কাটতে লাগলো। বড় ভাই ঘুরে তাকাতেই সে দেখতে পেল ছেলেগুলো হাসছে এবং তাকে ভেঙচি কাটছে। বড় ভাইয়ের তো প্রচণ্ড রকমের রাগ উঠে যায়। আসলে ভাইয়ের নামটি আপনাদেরকে বলা হয়নি। ভাইয়ের নাম হচ্ছে সৌরভ। তো সৌরভ ভাই প্রচণ্ড রেগে যায় এবং রেগে গিয়ে তাদের তাড়া করতে থাকে এবং বাড়ির ভিতরে ঢুকে পড়ে। বাড়ির ভিতরে ঢুকতেই তার সাথে অদ্ভুত রকমের ঘটনা ঘটে যায়। সে উপলব্ধি করতে পারে যে হয়তোবা এখন তার সাথে কিছু খারাপ কিছু ঘটতে পারে। সেই ছেলেগুলো ছিল 2 থেকে 3 জন। তবে বাড়ির মধ্যে গিয়ে সে সৌরভ ভাই যখন উঠানের মাঝে দাঁড়ালো, সে দেখতে পেল তার চারদিকে সে অদ্ভুত রকমের ছেলেগুলো হাসতেছে এবং তাকে ধরার জন্য এগোতে লাগলো। সৌরভ ভাই খুব সাহসী ছিল, কিন্তু এমন সময়, এমন সিচুয়েশনে যত সাহসী মানুষই হোক সে একটু হলেও ভয় পাবে। সে ভয় পেয়ে যখন দৌড়তে লাগলো, পেছন থেকে কে যেন তাকে টেনে ধরলো। তার কলারে যখন টেনে ধরলো, সে আল্লাহর নাম নিয়ে সূরা তেলাওয়াত করতে থাকলো, আয়াতুল কুরসি তেলাওয়াত করতে থাকলো। সে যখন আয়াতুল কুরসি পড়ে তার গায়ে ফু দেয়, সেই ছেলেটি তাকে ছেড়ে দেয়। সে এক দৌড় দিয়ে বাড়ি থেকে বেরোতে গিয়ে গেটের সাথে বাড়ি খেয়ে তার পায়ে প্রচণ্ড রকমের ব্যথা পায়। তারপরও সে দৌড়তে লাগে। এই ব্যথা পাওয়া নিয়েই সে দৌড়তে লাগে আর পিছে তাকিয়ে দেখে সেই ছেলেগুলো তাকে তাড়া করছে। সেই তাড়া খেয়ে দৌড়তে দৌড়তে যখন তার বাড়ির সামনে গেল, সে দেখতে পেল তার বাড়ির দরজা খোলা। সেই খোলা দরজা দেখেই সে দৌড়ে গিয়ে লাফ দিয়ে দরজার ভিতরে যখন ঢুকে পড়লো, দরজার সাথে বাড়ি খেয়ে সে নিচে পড়ে যায় এবং সে তখনই সেন্সলেস হয়ে পড়ে। এই দরজার বাড়ির আওয়াজে তার ফ্যামিলির সবাই দৌড়ে এসে দেখে যে গেটের বাইরে অনেকগুলো অদ্ভুত রকমের ছেলে দাঁড়িয়ে আছে এবং তাদের চোখ ঝলমল করছে এবং নিচে তাকিয়ে দেখে তাদের ছেলে পড়ে আছে। সৌরভ ভাই অচেতন অবস্থায় যখন পড়েছিল, তাদের বাবা মা চিৎকার করে ওঠে এবং দৌড়ে আসে এবং তাকে ঘরে নিয়ে যায়। পাড়া প্রতিবেশী সে চিৎকার চেঁচামেচিতে তাদের বাড়িতে চলে আসে এবং সৌরভ ভাইয়ের মা বাবা বলতে লাগলো যে ভাই এই ঘটনা, আপনারা কি বাইরে কোনো এরকম ছেলেদেরকে দেখেছেন? তখন পাড়া প্রতিবেশী বলতে লাগলো যে না না, এমন তো কাউকেই দেখতে পেলাম না। তাদের বাবা মার আর বুঝতে বাকি নেই যে এটা কোনো অদ্ভুত
কোনো কিছু হতে পারে, কোনো অভয়ব হতে পারে, কোনো ভূত হতে পারে বা জিন হতে পারে। যখন সৌরভ ভাইয়ের জ্ঞান ফিরল তখন সৌরভ ভাই তাদেরকে পুরো ঘটনাটা বলল যে আমি একটি বাড়ির জানালায় এই অদ্ভুত রকমের ছেলেগুলোকে উকি দিতে দেখেছি। তখন তার বাবা মার আর বুঝতে বাকি নেই যে এটা কোনো জিন হতে পারে। ঠিক তখনই তারা এই রাতেই ছুটে গেল ওই বাড়িতে। সৌরভ ভাই এবং তাদের পাড়া প্রতিবেশী, সৌরভ ভাইয়ের মা বাবা সবাই যায় ওই বাড়িতে। গিয়ে ওই জানালার যেই ঘরটা ছিল ওই ঘরের মানুষগুলোকে ডেকে ওঠা, এবং তারা ঘরে গিয়ে দেখে যে শুধু একটি লোক, তার ওয়াইফ এবং তার ছোট বাচ্চা। তারা মনে করেছিল যে তাদের বাচ্চাটা ঘুমোচ্ছে, তবে সেটা ভুল ছিল। সে বাচ্চাটাকে মৃত অবস্থায় তার মা দেখতে পায়। তার মা ঘুম থেকে উঠে ভেবেছিল যে তার বাচ্চা ঘুমোচ্ছে, এর জন্য সে বাচ্চাটাকে আর কোনো শব্দ না করে সে উঠে গিয়ে দরজাটা খোলার পর যখন বলল যে আপনাদের জানালায় এমন এমন ছেলেগুলো উকি দিচ্ছিল, জানালাটা খোলা, তখন সে দৌড়ে গিয়ে যখন ছেলেটিকে কোলে ওঠায়, বাচ্চাটাকে দেখলো যে সে বাচ্চাটা আর জীবিত নেই। আসলে সেই দিন যদি সৌরভ ভাই আর কিছুক্ষণ আগে ওইখানে পৌঁছতে পারতো, হয়তোবা সেই জিনগুলো থেকে সেই বাচ্চাটাকে উদ্ধার করতে পারত। আসলে আমরা অনেকেই সেই জিনগুলোকে অনেক নামে ডেকে থাকি, তবে সেই জিনগুলোকে বলা হয় যে গদ্রবঙ্গা নামের সেই জিনগুলোকে, বা পিচাসও বলা হয়। তারা কিছুটা বামনের মতো হয়, দেখতে বামনের মতো দেখা যায়, ব্রাহ্মণের মতো, তবে তারা ব্রাহ্মণ না, তারা মুসলিম জিন। তারা বিশেষ রকম বাচ্চাদের এবং মহিলাদের ক্ষতি করে থাকে। সৌরভ ভাই আজও সেই বিষয়টা নিয়ে খুব আফসোস করে, যদি আমি একটু আগে যেতে পারতাম হয়তোবা সেই বাচ্চাটাকে বাঁচাতে পারতাম। তো প্রিয় লিসেনার্স, আপনাদের কাছে আমাদের এই 3টি ঘটনাই কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো বিদায় নিতে চাচ্ছি। যদি আমাদের এই ভৌতিক চ্যানেলের ঘটনাগুলি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি ক্লিক করে আমাদের পাশেই থাকবেন। কথা হবে ভৌতিক নতুন নতুন ঘটনা নিয়ে, আবারও হাজির হব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।